আজ আর অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো না। আজকে কথা বলবো খোদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে। তিনি সম্প্রতি 3 জায়গায় 3টি কথা বলেছেন। এই 3টি কথা সম্পর্কে আমরা 2 মিনিট কথা বলবো। তবে এই কথা বলার আগে একটা ভিডিও ক্লিপ আপনাদের দেখতে হবে, কারণ ওইটা না দেখলে অপূর্ণাঙ্গ থেকে যাবে। আসেন আগে ভিডিও ক্লিপটা দেখি। মহোদয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে, 20 মাসটা কি এটা কি পরিচয় না দর্শন নাকি তার বাচ্চা অপসারণ কোনটা? আপনার 20/5 ধর্ষণ 5-6 মাস। যদি দর্শন হয় তো 20 মাস এখন চলতেছে, এখনো তো 15 দিন হয় না। এইটা আপনি আমরা এখানে 10 দিন আর এখানে 13 দিন 23 দিন হয়েছে, সব মিলে এসে দর্শিত হয়েছে। আপনি প্রেগন্যান্সি হলো, কখন প্রেগন্যান্সি অপসারণ করলো, আপনাকে আমি জিনিসটা বলি, এখানে আপনি এটা পড়ে দেখলে বুঝতে পারবেন। এইটা তো আমার না, মেয়েটি যেইভাবে আমাদের বলা আছে, অভিযুক্ত যেই ভাষায় অভিযোগ দিবেন সেই ভাষায় মামলা রজ্জু হবে। আমি বলতেছি, আবার পরিষ্কার করছি, 5-6 মাস পূর্ব থেকে পরিচয়ের মাঝখানে কতবার শারীরিক সম্পর্ক হয়েছে সেটা এত নিবিড় প্রশ্ন মেয়েটিকে করার মতো অবস্থা ছিল না। মেয়েটি লিখেছে সর্বশেষ এখানে যেটা লেখা আছে যে 20/5/2026 তারিখে দাউদকান্দি থানায় জিসান মিয়ার ভাড়া বাসায় ভিকটিম মেয়েটিকে ধর্ষণের শিকার হয়। এর আগেও হয়েছে কিনা একটা মেয়ে আমাদের সোসাইটিতে, আপনি কি কথা বলছেন তার সাথে? নাই যে ওনার অভিযোগটা যেটা আছে, অভিযোগে উনি বলছে যে আমি 20 তারিখ দর্শিত হয়েছি। ওনার এই যে আপনি লেখাটা পড়লেন, জি, এর আগে কিছু উনি বলেন না। এর আগে হচ্ছে 5-6 মাস ধরে যে পরিচয় প্রেমের সম্পর্ক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে ভিডিও ক্লিপটা দেখলেন, এটা কার সম্পর্কে জানেন? নিশ্চয় আপনারা বুঝে গেছেন এতক্ষণে। এই ভিডিওটা ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান মিয়াকে নিয়ে। জিসান মিয়ার ব্যাপারে আপনারা সবাই জেনেছেন, ফেসবুক সয়লাভ হয়ে গিয়েছে। ফেসবুকের গণ্ডি পেরিয়ে মেইন স্ট্রিমের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উঠে পড়ে লেগেছে। এমনকি এই বিষয়টা চলে গেছে মহান জাতীয় সংসদে। সালাউদ্দিন আহমেদ তিনি এই বিষয়ে কথা বলেছেন। সালাউদ্দিন আহমেদ তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা করতে পেরেছেন? সে কি করেছে কি করে নাই এইটা আমার আলোচ্য বিষয় নয়। এটা আস্তে আস্তে আর 2-1 দিন গেলেই বের হয়ে যাবে, তখন আপনারা বুঝতে পারবেন। আমি শুধু আপনাদের এই যে ভিডিওটা দেখালাম, এখানে যে ডিরেক্টর এই স্ক্রিপ্টটা লিখেছে তাকে এইভাবে অপদস্থ করা কি ঠিক হয়েছে? এটা কোনো কথা হলো? উচিত হয় নাই। যে সাংবাদিক ওই প্রশ্ন করেছে, ওই সাংবাদিকের উচিত হয় নাই এটা প্রশ্ন করা। তিনি অনেক কষ্ট করে একটা স্ক্রিপ্ট লিখেছে, উপরের নির্দেশে এই স্ক্রিপ্টটা সম্ভবত লেখা হয়েছে। তাকে ওইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করার কি দরকার ওই সাংবাদিকের? তিনি বলছেন যে 20 তারিখে ধর্ষিত হয়েছে, আর 13 তারিখ, অর্থাৎ 13 তারিখে ওই রিপোর্টটি প্রকাশ হলো। এই মোট 23 দিন। এই 23 দিনের ভিতরে একজন মেয়েকে ধর্ষণ করা হলো, আবার তিনি গর্ভবতী হলেন, এরপরে ভ্রূণ নষ্ট করা হলো 23 দিনে। হাউ ইট পসিবল? আমরা জানি না। এই একটি মাত্র ঘটনাতেই পরিষ্কার হয়ে গেছে জিসান সম্পর্কে ঘটনাটা কি ঘটেছে। আচ্ছা বলুন তো, জিসান মিয়ার এই ঘটনাটা কবে ঘটলো? জিসান মিয়ার এই ঘটনাটা ঘটলো বাজেট যেদিন পেশ করা হলো তার পরের দিন, অর্থাৎ যেদিন পুরা দেশ জুড়ে বাজেট সম্পর্কে তুমুল আলোচনা হবার কথা। কিন্তু সেই আলোচনা থেকে মানুষের দৃষ্টি ফিরিয়ে নিয়ে গিয়ে জিসানের উপরে দৃষ্টি নিবদ্ধ করা হলো, যার কারণে মুহূর্তের ভিতরে এটা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তারা প্রথমে হুমড়ি খেয়ে পড়লো। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংসদে নিয়ে আসলেন। এই ঘটনার সাথে আমার জামাত আমিরের ওই যে টুইটার অ্যাকাউন্ট হ্যাক হলো না, এই বিষয়টা হুবহু মিলে যাচ্ছে। কারণ জামাত আমিরের যেদিন টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হলো, প্রথম পোস্টটা করেছিল কে জানেন? ওই যে মানসুরা, ছাত্র দলের, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি আবার এই যে মানসুরা, এই যে সাদ্দামের পাশে যিনি,
সাদ্দামের কিসের তলে ওটা আমি বলছি না। তিনি এবার এখন এমপি হয়েছেন নারীকোটায়। এ কিন্তু প্রথম পোস্টটা করেছিল। আর এই মানসুরা তার সম্পর্ক কার সাথে ছিল? ওই যে লোকটা গণভবনের যে কর্মকর্তা গ্রেপ্তার হলেন, ওনার সাথে তার দহরম মহরম। অর্থাৎ এই গণভবনের এই কালপ্রিট এই কাজটা করার সাথে সাথেই প্রথমে মানসুরাকে দেয়, আর মানসুরা পোস্ট করে। তারপরে সে আরো সাজায় রেখেছিল। পরে এটা মুহূর্তের ভিতরে তারা সাংবাদিক সম্মেলন টেলন ডেকে নারীদেরকে ডেকে এনে রাস্তায় নামিয়ে, এগুলো সব প্রি প্ল্যান ছিল, আগে থেকে রেডি করে রাখা হয়েছিল। এইটাও আমার কাছে মনে হচ্ছে একেবারে হুবহু ওইরকম একটা ব্যাপার। ঘটনা ঘটার সাথে সাথে চতুর্দিকে একযোগে ঝাঁপায় পড়লো। মানে এটা গোছাতেও তো সময় লাগে মুহূর্তের ভিতরে, এবং সেটা আরো সন্দেহ ঘনীভূত হলো যখন সংসদে এই বিষয়টা আলোচনা হলো। যাই হোক, এ বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। এটা আরো 2-1 দিন গেলে আরো বের হবে, তখন আপনারা নিজেরাই বুঝবেন। এখন আমি প্রধানমন্ত্রীর সম্পর্কে 2টি কথা বলতে চাই। প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার প্রতি যথার্থ সম্মান রেখেই বলছি, তিনি 3টা শব্দ ব্যবহার করেছেন বিগত কয়েকদিনে। নাম্বার 1 হচ্ছে, সালাউদ্দিন আহমেদ যেদিন ইসলামী ব্যাংক সম্পর্কে বক্তব্য দিলেন, ওই দিন আমির খসরু মাহমুদ সংসদে বক্তব্য দিতে গিয়ে ঋণ খিলাপিদের কথা হচ্ছিল। তিনি বিরোধী দলীয় নেতাদের অর্থাৎ জামাত নেতাদের উদ্দেশ্য করে বলছিলেন যে এখানে আপনারা কেউ ঋণগ্রস্ত নাই? তো সবাই হাত তুলছে যে না, আমরা ঋণগ্রস্ত নাই। তো আমির খসরু মাহমুদ তো রীতিমতো হতবাক হয়েছে যে কি বলেন আপনারা, ঋণগ্রস্ত কেউ নেই এখানে। তখন পাশ থেকে প্রধানমন্ত্রী তিনি বললেন যে ওনারা সবাই জমিদার, টিপ্পনি কাটলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার হয়তো এই বিষয়টি জানা নাই, বা আপনার দলের লোকজনের হয়তো এই বিষয়টি জানা নাই যে ঋণগ্রস্ত সবাই হয় না, সবাই ঋণ করে না। ঋণ করতে অনেকেই ভয় পায়। আর একজন মানুষ তো ঋণ করতে বাধ্য নয়, রাজনীতি করলেই তাকে কেন ঋণগ্রস্ত হতে হবে? হ্যাঁ, আপনি বলেছেন আপনার একটা কারণ আছে, আপনার দলের ভিতরে 59% ঋণগ্রস্ত, ঋণ খিলাপি, গ্রস্ত না, ঋণ খিলাপি। তারা ব্যাংক থেকে টাকা নিয়ে, জনগণের টাকা ব্যাংক থেকে ঋণ হিসেবে নিয়ে সেই টাকা ফেরত দেয় নাই। এরকম 59%। আর সেই সংখ্যাটা কত জানেন? 11,000 কোটি টাকা। ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন না যে RDS থেকে 5 আগস্টের পরে 11,000 কোটি টাকা নিয়েছে জামাতের নেতারা, নির্বাচন করেছে। আসলে ওই 11,000 কোটি ওই 11,000 কোটি না, এই 11,000 কোটি। অর্থাৎ বিএনপির যারা ঋণ খেলাপি, যে 59%, তাদের ঋণ খেলাপির পরিমাণ হচ্ছে 11,000 কোটি টাকা। এইটাকে তিনি ওখানে মিন করেছেন। তো জামাতের নেতাদের তো যারা সংসদে গেছে, তাদের কয়জনের গাড়ি আছে আমার জানা নাই, আপনাদের কারো জানা থাকলে বলবেন। তাহলে তাদের যদি গাড়ি না থাকে, অনেকের বাড়িতে হয়তো বিল্ডিং ঘরও নাই, এটা ওয়াল করা ঘরও নাই, টিনের ঘর আছে। কিন্তু বিএনপির চিত্র কি তাই? বিএনপির প্রত্যেকেই, তারা যেখানেই বিগত দিনে যেখানে যে অবস্থায় থেকেছে সেই অবস্থায় তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে গেছে এবং তারা টাকা পয়সা কামাই করেছে। তারা সবাই ধনী মানুষ, কোটিপতি। তাদের ঋণের প্রয়োজন আছে, জামাত নেতাদের ঋণের প্রয়োজন নেই। সুতরাং আপনি ওই যে বললেন যে এরা জমিদার, এটা আপনার কতটুকু উচিত হয়েছে আপনি একটু ভেবে দেখবেন। আপনাকে যারা এই পরামর্শ দিয়েছে, আমার কাছে মনে হয় আপনি নিজেকে হালকা করে ফেলছেন। অন্যরা বলবে, তাদের মুখে যা আসে সেটা বলতে পারে, কিন্তু আপনি একটা দলের প্রধান প্লাস বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার মুখ দিয়ে যদি এ ধরনের চটুল কথা বের হয়, তাহলে এটা জনগণ ভালোভাবে নেয় না, আপনার ওয়েট আস্তে আস্তে কমে যায়। এই বাজেটের বিরোধিতা করে একটা প্রতিবাদ মিছিল করেছে। এই প্রতিবাদ মিছিল করার সাথে সাথেই ছাত্র দলের ভিতরে যারা গুজব বাহিনী আছে, বট বাহিনী আছে, সব দলের ভিতরেই আছে, কিন্তু বিএনপি বা ছাত্র দল এটা স্বীকার করে না। তারা শুধু জামাত শিবিরকেই মিন করে যে ওখানে এই বট যে কোন কোন জায়গায় আছে এটা আমরা বুঝি। এই যে আমি যে কথা বলছি, আমার এই কথার কমেন্টসে এসে কি ধরনের গালিগালাজ করে, এটা যদি বিএনপি মোনা ভাইরা আপনারা শুনতেন তাহলে বুঝতেন যে বট কাকে বলে। যাই হোক, তো একটা ভুয়া ফটোকার্ড ছড়িয়ে দিলেন যে মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, তামাক এইগুলোর দাম কমানোর কারণে জামাত প্রতিবাদ মিছিল করতেছে। কেন এগুলোর দাম কমানো হলো? অবস্থাটা চিন্তা করতে পেরেছেন? জামাতের মতো একটা দল
যারা জীবনে বিড়িতে একটা টান দেয় না এবং যাদের আন্দোলনই বিড়ির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, তামাকের বিরুদ্ধে, যেহেতু এগুলো তো ধর্মে নিষিদ্ধ, তাহলে সেই দলের বিরুদ্ধে ওরকম ফটোকার্ড ছাপানো হয়েছে যে এরা মাদকের দাম কমানোর প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশ করছে। এবার মাননীয় প্রধানমন্ত্রী এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে তিনি ঠিক ওই ভুয়া ফটোকার্ডের ওই বিষয়টাকেই কোড করে তিনি বক্তব্য দিলেন যে একটি দল তারা তামাক, মাদক, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা এইগুলোর দাম কমানোর কারণে তারা রাগ করেছে, গোসা করেছে, তারা প্রতিবাদ করছে। আপনাকে মিসগাইডেড করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, আমরা দেখতে পাচ্ছি, আপনি হয়তো এটা দেখতে পাচ্ছেন না। আওয়ামী লীগকে মিসগাইড করেছিল শাহবাগীরা, সেই শাহবাগীরা পুরো মাত্রায় এখন বিএনপির ভিতরে ঢুকে পড়েছে এবং বিএনপি এই শাহবাগীরা যে ডক্ট্রিন দিচ্ছে সেই অনুযায়ী চলছে। এই শাহবাগীরাই শেখ হাসিনাকে বলেছিল অমুক 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 প্রতিষ্ঠান আপনাকে বন্ধ করতে হবে জামাতকে সাইজ করতে হলে। এই শাহবাগীরাই বিএনপিকে আবার সেই লিস্টটা ধরিয়ে দিয়েছে যে আদ-দিন বন্ধ করো, ইসলামী ব্যাংক বন্ধ করো, ইসলামী ব্যাংক হসপিটাল বন্ধ করো, ইবনে সিনা বন্ধ করো, ইসলাম এই জাতীয় শব্দ যেখানে আছে এগুলো তাড়াতাড়ি বন্ধ করো। ওই একই গ্রুপের লোক এবং বিএনপি সেই কাজটি আস্তে আস্তে করতে করতে এগিয়ে যাচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, এ ব্যাপারে আপনারা কি মনে করেন? আপনাদের মতামতটি জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।